আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। আমি রিদওয়ানা বিনতে জলিল। এবার বিস্তারিত। গণমাধ্যম কর্মীদের সাথে মালিকপক্ষের দাসসুলভ আচরণ করার কোনো সুযোগ নেই। সাংবাদিকদের মধ্যে যে হতাশা কাজ করছে তা দূর করতে হবে বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে প্রেস ক্লাবে সংবাদ মাধ্যমের সংস্কার নিয়ে মুক্ত আলোচনায় এসব কথা বলেন তিনি। সব পক্ষের সাথে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে বলে জানান তথ্য উপদেষ্টা। মাহিন আরাফাতের রিপোর্ট। জুলাই বিপ্লব বা গণহত্যা সাংবাদিকদের জন্য বড় কেস স্টাডি। এই অভ্যুত্থানে গণমাধ্যমের কি ভূমিকা ছিল তা নিবিড়ভাবে পর্যালোচনা করা উচিত বলে মনে করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। কতটুকু পেশাদারিত্বের সাথে তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিকরা কেন পেশাদারিত্বের সাথে কাজ করতে পারে না তা পর্যালোচনা করা হচ্ছে। রাষ্ট্রের পক্ষ থেকে অনেক ধরনের আইন কানুন বাধা নিষেধ নীতিমালা থাকে। সাংবাদিকতাকে এক ধরনের বেড়াজালে আবদ্ধ করে রাখার চেষ্টা থাকে। অর্থনৈতিকভাবে সাংবাদিকতাকে বা গণমাধ্যমকে নানাভাবে বাধা প্রদান করা হয়। যদি পেশাদারিত্বের কথা বলি, সেই ধরনের পেশাদারিত্বের চর্চার কালচার আমাদের দেশে অনুপস্থিত এবং আমরা সেই যে মিডিয়া লিটারেসি সেটিও আমাদের মধ্যে গড়ে ওঠেনি। নাহিদ বলেন, সামনের দিনগুলোতে সাংবাদিকতায় পেশাদারিত্ব নিশ্চিত করার পাশাপাশি তরুণদের আগ্রহী করতে কাজ করতে হবে। আমাদের সামনের দিনগুলোতে আমাদের কিভাবে সাংবাদিকতাকে আমরা আরো পেশাদারিত্বের একটা জায়গায় নিতে পারি এবং যাতে আমাদের তরুণরা মেধাবীরা আগ্রহী হয়। আমাদের তরুণদের মধ্যে কিন্তু সাংবাদিকতায় আসার প্রবণতা দিন থেকে দিন কমতেছে। সাংবাদিক সংগঠনগুলো সংবাদকর্মীদের স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানান তথ্য উপদেষ্টা। এই পেশাদারিত্ব রক্ষা করতে হলে অবশ্যই তাকে সেই মর্যাদাটা আসলে দিতে হবে। মাহিন আরাফাত, আরটিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 2024-2025 অর্থবছরের তৃতীয় সভায় অংশ নেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। ভারত থেকে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তরাঞ্চলের জেলা শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনায় বন্যা দেখা দিয়েছে। এসব অঞ্চলের কিছু এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নতুন করে কয়েকটি উপজেলা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যায় এ পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পানিবন্দী হয়ে আছে অন্তত 3 লাখ মানুষ। এসব এলাকায় কৃষি, মৎস্য, যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে রিজওয়ান শরীফের রিপোর্ট। শেরপুরে নতুন করে পানি বৃদ্ধির ফলে সদর ও নকলা উপজেলার নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। তবে সীমান্তবর্তী ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলায় পানি নামতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। দুর্গত এলাকায় পানিবন্দী হয়ে আছে কয়েক হাজার মানুষ। ফসল ছিল, ফসল সব সমস্ত বিলীন হয়ে গেছে। ফিশারির মাছ যা ছিল, মাছ সমস্ত কিছু চলে গেছে। এখন বর্তমানে আমরা চলার কোনো পথ নাই। আমাদের অবস্থা হইলো মনে করুন যে বাড়ি ঘরে পানি উঠতে গেছে, ঘর ধরে গরু বাছুর নিয়ে খুব অসুবিধা আছে। তখন পর্যন্ত আমাদের এলাকায় খুব একটা খোঁজখবর নিতে কেউ আসে নাই। আমাদের মানুষ ওই যে সব এলাকার মানুষ পানিবন্দী। এদিকে ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলা বন্যা কবলিত হয়েছে। মেনং বোরাঘাট নেতাই নদীর বাঁধ ভেঙে অন্তত 26টি ইউনিয়নের শতাধিক গ্রাম তলিয়ে গেছে। এসব এলাকার কৃষিজমি, রাস্তাঘাট, মাছের ঘের তলিয়ে ব্যাপক ক্ষতির মুখে স্থানীয়রা। করে বন্যার পানি এসে আঙ্গুর রাস্তাঘাট, বাড়িঘর যা আছে সব তলিয়ে গেছে। আঙ্গুরে যে 10-15 কাঠা জমিনের মাছ আবাদ করছিলাম সেটাও তলে গেছে। অনেক প্রজেক্ট আছে তলিয়ে গেছে গা, মাছ লাখ লাখ টাকার ক্ষতি হয়ে গেছে গা। এদিকে আমরা খুব কষ্টে আছি। বন্যা আক্রান্তদের সহায়তায় দলের পক্ষে কাজ করার কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব। আর সরকারের পক্ষে সব রকম ব্যবস্থা নেওয়ার কথা বলেন বিভাগীয় কমিশনার। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে পর্যাপ্ত ত্রাণ তৎপরতা তারা শুরু করবেন। আমরা শুধু প্রশাসনের দিকে তাকিয়ে নয়, আমরা নিজেরাও কিন্তু আমাদের যতটুকু শক্তি সামর্থ্য আছে তা নিয়ে কিন্তু আমরা জনগণের পাশে দাঁড়াচ্ছি। সরকার আমাদের যেভাবে নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে অল আউট এফোর্ট দিয়ে তাদের পাশে থাকতে হবে এবং আমরা আসলে সেটাই করছি। নেত্রকোনায় সোমেশ্বরী নদীর পানি কিছুটা কমলেও উবদাখালী নদীর পানি বেড়েই চলেছে। ফলে দুর্গাপুর, কলমাকান্দা ও পূর্ব ধলা উপজেলার 3টি ইউনিয়নের অন্তত 18টি গ্রাম নতুন করে বন্যাক্রান্ত হয়েছে। জেলায় এখন অর্ধশত গ্রামের প্রায় 50,000 মানুষ পানিবন্দী। তো খুব দুর্যোগ অবস্থায় আছে, ঘরের ভিতরে পানি, কুলামান নিয়ে
চকির উপরে আছি। বাচ্চা কাচ্চারাও ছোট মানুষ কাঁদতেছে খাওয়ার জন্য। বন্যা কবলিত এলাকায় জরুরি ত্রাণ সহায়তা ও আশ্রয় কেন্দ্রের দাবি ভুক্তভোগীদের। রেজওয়ান শরীফ, RTV। অন্তর্বর্তী সরকারে বসে কেউ কেউ গণহত্যাকারী আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের মতে, সন্ত্রাসী দলকে বাংলাদেশে রাজনীতি করতে দিলে দেশ পিছিয়ে যাবে, তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। রাজধানীতে আলাদা কর্মসূচিতে এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাজধানীর এলিফ্যান্ট রোডে ডেঙ্গু সচেতনতা বাড়াতে বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি যারা ফ্যাসিস্টকে পুনর্বাসনের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রধানের প্রতি আহ্বান জানান। যারা এতদিন গুম খুন আর আয়না ঘরের সংস্কৃতি তৈরি করেছিল, তারা যদি পুনর্বাসন হয় তাহলে এই দেশে আর মানুষ বসবাস করতে পারবে না। এই দেশ হবে জল্লাদের উল্লাস ভূমি। এইখানে গণতন্ত্র, কথা বলা, মত প্রকাশের স্বাধীনতা চিরদিনের জন্য কবরস্থ হয়ে যাবে, গোরস্থানে চলে যাবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, কোন চক্র যেন ১/১১ সরকারের ভূমিকা নিতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের সকল প্রেতাত্মা আবার কোনোভাবে সকল পদে বসে যাবে, এটা তাই এখানে বক্তাদের কথার সাথে জনগণের কথা এক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আওয়ামী লীগ আমার সদরি আলমকে ফেরত দেয় নাই, আওয়ামী লীগ আমার ইলিয়াস আলীকে এখনো ফেরত দেয়। তারা কোথায় রেখেছে তাকে কোনো উত্তর আমরা আজও পাই। এ সময় যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের জন্য রোডম্যাপ দিতে আবারও দাবি জানান তিনি। সেই নির্বাচনে ইনশাআল্লাহ তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। জাহিদ রহমান, RTV, ঢাকা। আলাদা দুই মামলায় সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে ৫ এবং সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান ও স্বরাষ্ট্র সচিব আমিনুল ইসলাম খানকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ বিকেলে তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হবে। তাদের বিরুদ্ধে হত্যা মামলায় এ রিমান্ড মঞ্জুর করে আদালত। ইকবাল অনেকের সহায়তায় আরও জানাচ্ছেন AR বাদল। ২০২২ সালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি কর্মী মকবুল হত্যার ঘটনায় পল্টন থানার এক মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতে পুলিশ তার 10 দিন রিমান্ড চাইলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক 5 দিন মঞ্জুর করেন। সাবের হোসেন চৌধুরীকে আজকে একটি হত্যা মামলায় এজাহার নামী আসামি, সে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন। বিজ্ঞ আদালত এই মামলায় তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে 2003 সালের 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড করার জন্য পুলিশের সহায়তায় হামলা চালানো হয়। এতে বিএনপির অনেক নেতাকর্মী আহত হওয়ার পাশাপাশি যুবদল নেতা শামীম মারা যায়। এ ঘটনায় গেল 24 সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলা হয়। এ মামলায় এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান ও সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খানের 3 দিন করে রিমান্ড দেন আদালত। আমিনুল ইসলাম খান তিনি ছিলেন সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। নজিবুর রহমান, এই নজিবুর রহমান আপনারা জানেন সে এনবিআরের চেয়ারম্যান ছিল। এই দুজনকে একটি হত্যা মামলায়, পল্টন থানার একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালতে উপস্থিত করা হয়। প্রত্যেককে 3 দিন রিমান্ড মঞ্জুর করেন। চকবাজার থানার আরেক হত্যা মামলায় হাজী সেলিম ও সাবেক কাউন্সিলর মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে অবৈধভাবে ভারতে পালানোর সময় গ্রেপ্তার সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা 5 আসনের এমপি নারায়ণ চন্দ্র চন্দকে কারাগারে পাঠানো হয়েছে। AR বাদল, RTV, ঢাকা। সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান সহ তার পরিবারের 11 সদস্যের ব্যাংক হিসেব 30 দিনের জন্য জব্দ করা হয়েছে। রোববার দেশের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU থেকে সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত
চিঠি পাঠানো হয়। এই তালিকায় সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান ছাড়া পরিবারের অন্য সদস্যরা হলেন স্ত্রী আঞ্জুমান আজিজ খান, 3 মেয়ে এবং আজিজ খানের 4 ভাই। BFIU এর চিঠিতে বলা হয়েছে, এই 11 জনের নামে একক মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান থাকলে তার ব্যাংক হিসেবেও 1 মাসের জন্য জব্দ করতে হবে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের চরম দুর্নীতিগ্রস্ত ও দলবাজ 30 বিচারপতির পদত্যাগ চেয়ে প্রধান বিচারপতিকে স্মারকলিপি দিয়েছেন আইনজীবীরা। সোমবার সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবী ব্যানারে মানববন্ধন শেষে প্রধান বিচারপতিকে চার্টার অফ ডিমান্ড শিরোনামে এই স্মারকলিপি দেওয়া হয়। এ সময় দুর্নীতিগ্রস্ত বিচারপতিদের স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান জানানো হয়। অন্যথায় আগামী 18 অক্টোবর এসব বিচারপতির ছবি সম্বলিত নামের তালিকা সংবাদ সম্মেলন করে প্রকাশের হুঁশিয়ারি দেন আইনজীবীরা। ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে রাজুকের কর্মপরিকল্পনার সঙ্গে তরুণ সমাজকে সম্পৃক্ত করার প্রস্তাব দিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর রাজুক অডিটোরিয়ামে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় তিনি এই কথা বলেছেন। আর গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানালেন, ব্যাপক সংস্কার প্রয়োজন, তবে তা শুরু করাই এই সরকারের মূল উদ্দেশ্য। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ কিংবা অবকাঠামো, যে কোনো মানদণ্ডেই রাজধানী ঢাকার অবস্থান সবসময় থাকে তলানিতে। সর্বশেষ গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2024-এর তথ্য অনুযায়ী বসবাস অযোগ্য শহরের তালিকায় বাংলাদেশের অবস্থান 6ষ্ঠ। গত বছরে অবস্থান ছিল 8ম। সকালে রাজুক অডিটোরিয়ামে রাজধানীর এমন ভঙ্গুর অবস্থা নিয়ে উদ্বেগ জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। নির্দিষ্ট কর্মপরিকল্পনা ঠিক করে তরুণদের তার সঙ্গে সম্পৃক্ত করারও তাগিদ দেন তিনি। রাজুক বা গণপূর্তের বইতে এই তরুণ তরুণীর অংশগ্রহণ কোথায়? রাজুক বা গণপূর্তের বইতে নগরবাসীর অংশগ্রহণ কোথায়? ঢাকা খালি মনে হয় কি মানুষ শুধু থাকবেই, মানুষের আর কোনো প্রয়োজন নেই। কাজে বসতি মানে কিন্তু আমার একটা খালি বাসা থাকবে তা না, বসতি মানে একটা বাসযোগ্য অবস্থানে আমি থাকবো, সেটা। আর গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা বলেন, শুধু কর্ম পরিকল্পনা নয়, প্রয়োজন সংস্কারেরও, আর সেটি শুরু করে যাওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য। আমাদের এই চিন্তা, কাজ, এগুলোর মধ্যে দিয়ে অনেক ফ্যাসিলিটিস কিন্তু ধরে রাখা হয়েছে, যেমন এই কোটা, সেই কোটা, কোটার কারণে আমরা এতগুলা প্লট নিব, কোটার কারণে আমরা অতগুলা করব। সমস্ত কোটা উঠিয়ে দেন, জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন? ঢাকা মহানগরকে কেন্দ্র করে বিশদ পরিকল্পনা ড্যাপকে সংশোধন করারও তাগিদ উঠে আসে অনুষ্ঠানে। এবং আমাদের প্রতিষ্ঠানগুলো রাজুক সহ। সুমন তানভীর, RTV, ঢাকা। জন্য কাজ করব। সুনির্দিষ্টভাবে এবার পুজোয় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে আশ্বস্ত করলেন পুলিশের মহাপরিদর্শক। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন শেষে কথা জানান তিনি। আইজিপি বলেন, উৎসব নির্বিঘ্ন করতে পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যরাও মাঠে থাকবে। মত প্রকাশের অবাধ স্বাধীনতার সুযোগ থাকলেও জঙ্গিবাড়িতে তৎপরতা রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি করেন পুলিশ মহাপরিদর্শক। শরীয়ত খানের রিপোর্ট। বুধবার মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হবে শারদীয় দুর্গা উৎসবের আরাধনা। এর আগে বোধন বা চৈতন্য প্রাপ্তির জন্য ঘট স্থাপন করে শুরু হবে ধর্মাচারের আনুষ্ঠানিকতা। মণ্ডপে মণ্ডপে এখন সাজ রং। জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে সাড়ম্বরে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এবারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এইবার পূজায় স্বাভাবিকভাবে আশঙ্কা আছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ব্যাপক। এবার সশস্ত্র বাহিনী মাঠে আছে, যৌথ বাহিনী কাজ করছে। আশা করতে চাই যে আমরা সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে, নির্বিঘ্নে পূজা উদযাপিত হবে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব নির্বিঘ্ন করতে জোর তৎপরতা আইন শৃঙ্খলা বাহিনীর। দুপুরে ঢাকেশ্বরী মন্দিরের প্রস্তুতি ঘুরে দেখেন পুলিশের মহাপরিদর্শক। আমাদের হিসাবে যেটি 32,000 ছিল, কিছু কম বেশি হতে পারে। প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক আনসার ভিডিপি সদস্য 24 আওয়ার্স তারা ডিউটি করবে। পুলিশের যে স্ট্রাইকিং ফোর্স, টহল ফোর্স, তারাও
মোতায়েন থাকবে। সবার মত প্রকাশের স্বাধীনতা থাকলেও কেউ যেন এর ফায়দা নিতে না পারে সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হবে বলে জানান আইজিপি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পরিপূর্ণ নিরাপত্তার সঙ্গে আমরা আসন্ন দুর্গোৎসব পালন করব। যে কোনো পূজা মণ্ডপে যদি কেউ শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটায়, যদি কেউ অপতৎপর চালায়, সেই ক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এবং আমাদের মোবাইল টিম সহ স্ট্রাইকিং ফোর্স তারা সব জায়গায় কাছাকাছি দূরত্বে থাকবে। পুলিশ সদস্যদের হারানো মনোবল ফিরে আসতে শুরু করেছে বলেও জানান মইনুল হোসেন। শরীয়ত খান, RTV, ঢাকা। এ মাসের 15 তারিখে প্রকাশ করা হবে HSC আলিম এবং সমমান পরীক্ষার ফল নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ডগুলোর সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার। পরীক্ষা হওয়া বিষয়ের উত্তরপত্র মূল্যায়ন এবং বাতিল হওয়া বিষয়গুলোয় SSC নম্বরের ভিত্তিতে ম্যাপিং করে এবারের ফলাফল দেয়া হবে। 30 জুন শুরু হওয়া এবারের HSC ও সমমান পরীক্ষায় অংশ নেন প্রায় 14 লাখ শিক্ষার্থী। কিন্তু কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতন পর্যন্ত বন্ধ থাকে পরীক্ষা। পরে তারিখ দেয়া হলেও পরীক্ষা না দেবার দাবিতে আন্দোলনে নামে HSC পরীক্ষার্থীরা। এতে অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের 1 বছর আজ। আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা প্রায় 42,000, আহত ছাড়িয়েছে 97,000। হতাহতের মধ্যে 69% নারী ও শিশু। গাজা যুদ্ধের 1 বছরে অবকাঠামোগত দিক দিয়ে খুব বেশি ক্ষতি না হলেও বিশ্বব্যাপী ভাবমূর্তি নষ্ট হয়েছে ইসরায়েলের। দেশটির বর্বরতায় প্রতিবাদ জানিয়ে দেশে দেশে বিক্ষোভ করেছে বিশ্বের বিভিন্ন দেশের লাখো মানুষ। আহ্বান জানান যুদ্ধবিরতির। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। এই দৃশ্যই বলে দেয় গেল 1 বছরে ফিলিস্তিনের গাজায় কতটা ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের আগ্রাসনে বছর জুড়ে যেমন হত্যাযজ্ঞ চলেছে, তেমনই চলেছে একের পর এক অবকাঠামো ধ্বংস। ইসরায়েলি আক্রমণ মূলত গাজাকে পরিণত করেছে ধ্বংসস্তূপে। অবরুদ্ধ উপত্যকার 60% অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘ বলছে ইসরায়েলি হামলার ফলে গাজায় আনুমানিক 23 লাখ টন ধ্বংসাবশেষ সৃষ্টি হয়েছে। এছাড়া প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। আগ্রাসন শুরুর পর থেকেই নেতানিয়াহুর বিরুদ্ধে দেশে দেশে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছে লাখো মানুষ। তবে এ সংঘাতে ইসরায়েলের সামরিক বা অবকাঠামোগত তেমন ক্ষয়ক্ষতি না হলেও বিশ্বব্যাপী ক্ষুণ্ণ হয়েছে দেশটির ভাবমূর্তি। অবনতি হয়েছে বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক, এমনকি জাতিসংঘের সাথেও তৈরি হয়েছে বৈরিতা। আপাত দৃষ্টিতে ইসরায়েল দক্ষ সমর কৌশল প্রয়োগের পরও পূরণ হয়নি হামাস নির্মূলের লক্ষ্য, যাকে নেতানিয়াহু প্রশাসনের দম্ভের উপর চপেটাঘাত হিসেবেই মনে করছেন বিশ্লেষকরা। গেল 7 অক্টোবরের পর থেকে খোদ ইসরায়েলও জিম্মি মুক্তির দাবিতে শুরু হওয়া বিক্ষোভ সময়ের সাথে সাথে বেড়ে চলেছে। এমনকি বিভিন্ন দেশে ইহুদিরাও পালন করছে ইসরায়েল বিরোধী নানা কর্মসূচি। গেল 1 বছরে প্রায় অর্ধশত দেশে ইসরায়েলের জনপ্রিয়তা কমেছে গড়ে 19%। মিত্রদেশ যুক্তরাষ্ট্রে 70%-এর বেশি নাগরিকের আস্থা হারিয়েছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাজ্যের 60%-এর বেশি মানুষ দায়িত্বশীল কোনো কাজে ইসরায়েলকে দেখতে চায় না। সবশেষ জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে চরমভাবে অপমানিত হতে হয়েছে নেতানিয়াহুকে। অধিবেশনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাদের বক্তব্যে তুলোধুনো করেন ইসরায়েল প্রধানমন্ত্রীকে। নেতানিয়াহুর ভাষণের সময় ওয়াকআউট করেন অনেক দেশের প্রতিনিধি। এসব কিছুর পরও ইসরায়েলি বর্বরতার অবসান হবে বলে আপাতত মনে করছেন না বিশ্লেষকরা। ইমতিয়াজ আহমেদ, RTV। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 737 জন জীবন দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। আহত হয়েছেন 23,000-এরও বেশি। বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি। উপদেষ্টা বলেন, ছাত্রদের তালিকায় বলা হয়েছে নিহত 1,500-এর বেশি। ছাত্ররা তাদের তালিকা দিলে ক্রস চেক করে দেখা হবে। তিনি বলেন, আন্দোলনে আহতদের মধ্যে 400 জন 1 চোখ হারিয়েছেন, 2 চোখ হারিয়েছেন 35 জন। আর আহতের মধ্যে হলে প্রায় 23,000-এর মতো। এখানে নানা রকম ইনজুরি আছে,
সবগুলো মিলে 737 মতো হয়েছে। এগুলো যাচাই করা আমাদের ছাত্রদেরও কিছু তথ্য আছে প্রায় 1500-এর উপরে, সেগুলো আমরা তাদের সাথে আমাদের সমন্বয় করছি আমরা যে তাদের তালিকা আমাদেরকে দিই, কারণ ওভারল্যাপিং তাদের কোনো কোনো ক্ষেত্রে হতে পারে, কাজে সেগুলিকে বাদ দিলে আসল তালিকা কোথায়। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন আবরার ফাহাদ। তার হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, যেসব খুনি ভারতে আশ্রয় নিয়েছে তাদের ফিরিয়ে আনতে হবে। বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় একথা বলেন তিনি। এদিকে কুষ্টিয়ার বাসায় আবরার ফাহাদের মা ছেলে হত্যাকারীদের দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানান। আশিকুল আলমকে সাথে নিয়ে বিল্লাল হোসেনের রিপোর্ট। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের ৫ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করে আবরার ফাহাদ স্মৃতি সংসদ। রাজধানীর পলাশী মোড়ে আয়োজিত স্মরণ সভায় ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে প্রাণ হারানো আবরারের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ১৬ বছর ক্ষমতার অপব্যবহার করেছিল। এই সময়ে বিশ্ববিদ্যালয়ের গণরুমে শিক্ষার্থীদের নির্মম অত্যাচার করেছে ছাত্রলীগ। এই ছাত্র জনতার অভ্যুত্থানের পূর্বের দিন পর্যন্ত যে গেস্ট রুমগুলো হতো, প্রোগ্রামগুলো হতো, গণরুমগুলো হতো, তার প্রত্যেকটি প্রক্রিয়া ছিল এক একটি আবরার ফাহাদকে বিভিন্ন প্রক্রিয়া নির্যাতন করার, নিপীড়ন করার এক একটি প্রক্রিয়া। মত প্রকাশের স্বাধীনতা গত 16 বছর ধরে ছাত্রলীগ হরণ করেছে। আমরা চাই এটি তাদের বিরুদ্ধে প্রথম চার্জশিট আকারে আমাদেরকে মামলা করতে হবে। আমি বাংলাদেশের মানুষের কাছে এখনো প্রশ্ন রাখতে চাই, এখনো যারা গণ অভ্যুত্থানে আহত হয়েছিলেন তাদের এখনো চোখ কেন অন্ধ হয়ে যাচ্ছে? যারা মানুষ হত্যা করেছে তারা কিভাবে রাজনীতি করতে চায় সেই প্রশ্ন রাখেন শহীদ আবরার ফাহাদের ছোট ভাই। আমার প্রশ্ন এটাই, যেই সংগঠন এত নৃশংসতা এবং হত্যাকারীদের সৃষ্টি করতে পারে, তাদেরকে কেউ কিভাবে ক্ষমা করার কথা বলতে পারে? বঙ্গবন্ধু অ্যাভিনিউকে শহীদ আবরারের নামে নামকরণের দাবি জানান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ভারতের বিরুদ্ধে, ভারতীয় হেজেমনির বিরুদ্ধে একতাবদ্ধ করতে সক্ষম হয়েছিল। আমরা এই শহীদ আবরারকে আগামী 100 বছর পরে স্মরণ করতে চাই যে সে বাংলাদেশের একজন অসামান্য বীর ছিল, যেমন করে আমরা তিতুমিরকে স্মরণ করি। শহীদ আবরারের নামে বঙ্গবন্ধু অ্যাভিনিউকে নামকরণ করতে হবে। স্মরণ সভা শেষে পলাশী মোড়ে আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ পুনরায় নির্মাণ করা হয়। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। দেশে বেড়েই চলছে ডেঙ্গুর ভয়াবহতা। হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন রোগীরা। তারা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের কোনো দৃশ্যমান উদ্যোগ না থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে চিকিৎসকরা বলছেন, সচেতনতার কোনো বিকল্প নেই। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। সিরাজুল ইসলাম পেশায় একজন ইলেকট্রিশিয়ান। গেল 11 দিন ধরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। ডেঙ্গুর কারণে সারা শরীর ফুলা ও নানা জটিলতায় ভুগছেন তিনি। একই অবস্থা আব্দুর রহিম নামের একজন চিকিৎসকের। সদরঘাট এলাকা থেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এখন হাসপাতালের বিছানায়। তারা বলেন, এমন কোনো ঘর নেই যে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে না। হঠাৎ করে জ্বর পড়ে গেল, এক রাতের ভিতরে মনে করেন অসুস্থ, শরীর লাগতে পারতেছিলাম না। ডেঙ্গু জ্বরের ভিতরে কিছু সিমটম আছে যে এক সাইড আপনার ধরে, কিন্তু ওনার হচ্ছে সমস্ত শরীর অ্যাটাক করছে। শুধুমাত্র প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলা না, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ভুগছেন শিশু ও বৃদ্ধরা। তাদের অভিযোগ, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। ফগ মেশিন দিয়ে যে দেখ, শুধু ধোয়াই তো দেই, কতটুকু পরে আবার কামড়ায়। আমাদের এদিকে আপনার মশা যে নিধন করে ওইরকম কার্যক্রম বেশি একটা চলে না।
আর ওইখানে অনেক নালা ময়লা ভরা, পানি ভরা, ঝিল ভরা। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, দেশের বৈচিত্র্যময় আবহাওয়ার কারণে ডেঙ্গুর বিস্তার বাড়ছে। এটি রোধে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। জলবদ্ধতা, বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য পানিটা জমে থাকে, 3 দিনের মধ্যে কিন্তু ডেঙ্গু মশার ডিম পাচ্ছে, ওইখান থেকে কিন্তু ছড়িয়ে পড়ছে। তাহলে সবাই মিলে যদি একসাথে আমরা কাজ করি তাহলে কিন্তু আসলে এই যে প্রতি বছর দেখা যাচ্ছে ডেঙ্গুর প্রভাব কিন্তু থেকেই যাচ্ছে এবং আক্রান্ত বলে মৃত্যু কিন্তু অটোমেটিক বেড়ে যাচ্ছে। তা আমাদের দরকার হলো একসাথে কাজ করা, মিলেমিশে একসাথে সংঘবদ্ধ হয়ে কাজ করা, এটা কোনো বিকল্প পথ নেই। সচেতনতার কোনো বিকল্প নেই জানিয়ে চিকিৎসকরা আরও জানান, সবার আগে নিজেকেই সচেতন হতে হবে। বিপুল দেবরাই, RTV, ঢাকা। নারায়ণগঞ্জের ২৫০০-এ বিএনপির নিজস্ব কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বিকেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন কার্যালয়ের উদ্বোধন করেন। এ সময় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক জুবাইর রহমান জিকু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি নাহিদ হাসান, জেলা ছাত্রদলের সহসভাপতি শফিকুল ইসলাম সবুজ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রংপুরের সরকারি খাদ্য গুদাম থেকে চাল, গম আত্মসাৎ নিয়ে মিলছে অভিযোগ পাল্টা অভিযোগ। ঘটনার নেপথ্যে থাকা হোতারা বহাল তবিয়তে জানিয়ে সাময়িক অব্যাহতি পাওয়া গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কানিজ ফাতেমা বলছেন, বৈষম্য বিরোধী আন্দোলন ঠেকাতে টাকা না দেয়ায় ষড়যন্ত্রের শিকার তিনি। রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদলের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস। রংপুর সদর উপজেলা সরকারি খাদ্য গুদাম থেকে ১৪৪ মেট্রিক টন চাল ও ৯,৫৪৪টি খালি বস্তাসহ গম আত্মসাতের অভিযোগ ওঠে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কানিজ ফাতেমার বিরুদ্ধে। এ ঘটনায় মামলা হলে সাময়িক অব্যাহতি দেওয়া হয় তাকে, সিলগালা করা হয় খাদ্য গুদাম। এরপরই মুখ খোলেন অভিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা, তুলে ধরেন চাঞ্চল্যকর তথ্য। বলেন, খাদ্য অফিসে আওয়ামী লীগের সহযোগীরা এখনও সক্রিয়। শুধু তাই নয়, বৈষম্য বিরোধীদের আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ নেতার প্রস্তাবে সাড়া না দেওয়ায় এমন ঘটনা। বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের বিপক্ষে যারা কাজ করতেছিল আওয়ামী লীগ, তাদেরকে সহায়তা করার জন্য এবং তাদের সহযোগিতা করার জন্য আমার কাছে ১ লক্ষ টাকা চায় হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে। তো আমি ওই টাকাটা দিতে অস্বীকৃতি জানাই। তারপর থেকে তারা আমার উপরে ক্ষিপ্ত এবং বলে যে আপনি কিভাবে চাকরি করেন, আমি তাই দেখব। দফায় দফায় তদন্তের নামে ষড়যন্ত্রের কথা উল্লেখ করে অভিযুক্ত কর্মকর্তা আত্মসাতের দায় চাপালেন অন্যদের বিরুদ্ধে। আমার অ্যাবসেন্সে যারা ছিল, নুনবী বাবু নিজে ছিল, স্টাফ সহ নিখিল চন্দ্র বর্মন, এরা সবাই মিলে ষড়যন্ত্র করে মেবি চালটা সরাইছে। কারণ তারা তো রিপোর্ট 15 তারিখেও তারা দিয়েছে যে সঠিক রিপোর্ট আছে, 20 তারিখে তদন্ত কমিটির রিপোর্ট আছে যে সঠিক দিয়েছে। তাহলে শুধুমাত্র আমি অসুস্থ হয়ে যাওয়ার পরে কেন এইটার হলো? একের পর এক তদন্তের কথা জানালেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। ১৪৪.৭৪৪ মেট্রিক টন চাল কম পাওয়া যায়, ৩০৭ কেজি গম কম পাওয়া যায় এবং ৯,৫৪৪টা খালি বস্তা কম পাওয়া যায়। এই রিপোর্টের ভিত্তিতে আসিফ মহোদয় তাকে সাময়িক বরখাস্ত করে এবং আমি থানায় এফআইআর দায়ের করি। তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব এবং তাদেরকে এই তদন্ত যেন সুষ্ঠুভাবে এবং একবারে নিরপেক্ষভাবে হতে পারে, অনুষ্ঠিত হতে পারে, সেই বিষয়ে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করব। ১৩ সেপ্টেম্বর দায়ের করা মামলায় ভারপ্রাপ্ত কর্মকর্তা কানিজ ফাতেমা ছাড়াও গুদামের লেবার সর্দার রবিউল ইসলাম ও নিরাপত্তা প্রহরী চঞ্চল সিংকে আসামি করা হয়। ইমরুল কায়েস, RTV। তুরাগ নদী দখল, বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ধুলাবালির প্রভাব ও অপরিকল্পিত বালু উত্তোলনের মাধ্যমে পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন করেছে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বিকেলে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা জানায়, ক্যাম্পাসের পাশে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিক্ষার্থীরা, আক্রান্ত হচ্ছে শ্বাসকষ্ট সহ নানা রোগে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়াসমিন আরা লেখা, উপ উপাচার্য অধ্যাপক ডক্টর গৌর গোবিন্দ গোস্বামী ও সম্মানিত শিক্ষক মণ্ডলী সহ অনেকেই উপস্থিত ছিলেন। ইস্টার্ন ব্যাংক পিএলসি এবং মাস্টার কার্ডের সাথে অংশীদারিত্বের মাধ্যমে অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য 3টি নতুন কো-ব্র্যান্ডেড কার্ড নিয়ে এসেছে উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলা লিংক। বিকেলে রাজধানী গুলশানে একটি 5 তারকা হোটেলে কার্ড এর লঞ্চিং অনুষ্ঠিত হয়। কার্ড 3টি হল মাস্টার কার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড টাইটানিয়াম ক্রেডিট কার্ড এবং মাস্টার কার্ড প্রিপেইড কার্ড।
কার্ডধারীরা তাৎক্ষণিকভাবে অরেঞ্জ ক্লাবের স্তরে উন্নীত হবার পাশাপাশি বার্ষিক নবায়ন ফি ছাড়, বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে কমপ্লিমেন্টারি লাউঞ্জে প্রবেশ এবং আন্তর্জাতিক রোমিং সিকিউরিটি ডিপোজিটে পাবেন বিভিন্ন অফার। অনুষ্ঠানে বাংলালিংকের সিইও এরিক অস, ইস্টার্ন ব্যাংকের পিএলসির এমডি আলী রেজা ইফতেখার এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। শুরুতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। এবছর চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পেলেন 2 মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যাম্ব্রোস এবং গ্যারি রুফকুন। মাইক্রো আরএনএ এবং পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে ভূমিকা আবিষ্কারের জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়। সোমবার সুইডেনের স্টকহোম থেকে এবছর চিকিৎসা বিজ্ঞান ও শরীরতত্ত্বে নোবেল বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স। তাদের গবেষণা প্রাণীদেহ গঠন ও কাজ কিভাবে করে তা বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানায় প্রতিষ্ঠানটি। বিজ্ঞানী ভিক্টর অ্যাম্ব্রোস প্রাকৃতিক বিজ্ঞানে এবং গ্যারি রুফকুন জেনেটিক্স বিভাগে ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুলে অধ্যাপনা করছেন। প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। খেলার খবর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দুপুরে বাফুফে ভবনে এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মেসবাহ উদ্দিন আহমেদ। তফসিল অনুযায়ী আগামী 9 অক্টোবর থেকে পাওয়া যাবে মনোনয়ন ফর্ম। 26 অক্টোবর সভাপতি সহ মোট 21টি পদের জন্য লড়বেন প্রার্থীরা। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ পৌনে 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।